প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসকে টিভির নিয়মিত আয়োজন গল্পের আড্ডা। সাথে আছে আমি উত্তম এবং আজকে আমাদের যিনি অতিথি তিনি হলেন ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ড্যাবের সম্মানিত সদস্য। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি রাজনীতি পরিবারে বড় হয়েছেন। তো শুরুটা যদি আপনার রাজনৈতিক পরিচয় এবং আপনার ফ্যামিলির বিষয়টা আমাদের দর্শকদের একটু জানাতেন। আসলে আমি পেশায় একজন চিকিৎসক। তো চিকিৎসক হওয়ার কারণে আমার বিভিন্ন সময় শেরপুর মেডিকেল ক্যাম্পের সাথে আমি জড়িত ছিলাম। হেলথ ক্যাম্পগুলো করতাম। একই সাথে সেন্ট্রাল ড্যাবের যে সদস্যবৃন্দ ছিল তাদের সাথে আমার তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করা হয়েছে। তো সেই সুবাদে শেরপুর সদর ১ আসনে আমার রাজনীতিতে আসার আগেও সাধারণ মানুষের যে স্বাস্থ্য সেবাটা সেটা কিন্তু চলমান ছিল। জি। তো পরবর্তী ২০১৭ সালে আমি কিন্তু একটা হেলথ ক্যাম্প করেছি। তো পরবর্তীতে আপনারা জানেন যে আমার বাবা শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, পরবর্তীতে আহ্বায়ক হয়েছিলেন। তো তিনি যখন সাধারণ সম্পাদক ছিলেন তখন ২০১৮ সালে জাতীয় নির্বাচনের ঠিক ৪ মাস আগে তাকে অ্যারেস্ট করা হয় পলিটিক্যাল মামলায় এবং জামিন পাওয়ার পরেও তাকে বারবার শোন অ্যারেস্ট করে তাকে আটকে রাখা হয়েছিল জেলখানায়। তিনি একজন ব্যবসায়ী মানুষও বটে। তো যার কারণে দেখা গেছে ওই ৪টা মাসে তার অনেক ক্ষতি হয়ে যায়। যখন নমিনেশনের পর্যায়ে আসে তো আমার আব্বুর আসলে শেরপুর সদর ১ আসনে শেরপুর জেলা বিএনপির জন্য অসংখ্য অবদান ছিল এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে সম্মানিত করেছিলেন। তো তারই প্রেক্ষিতে তিনি নমিনেশন পান ১৮ সালে, কিন্তু বিভিন্ন মামলা মোকদ্দমার বেড়াজালে পড়ে আলটিমেটলি তখন আব্বু জেলে ছিল। তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে তখন নমিনেশনটা দেন, সিলেক্ট করেন এবং আব্বুকে বিশ্বাস করে আমার উপর ভরসা রেখে। তো তখন থেকে আমার রাজনৈতিক পদযাত্রা শুরু। যদিও আমার শেরপুরের সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ সখ্যতা অনেক আগে থেকেই ছিল চিকিৎসা সেবার মাধ্যমে। তো এই ২০১৮ সালের নির্বাচনে যখন আপনারা জানেন সেই নির্বাচন অত্যন্ত কঠিন একটা নির্বাচন ছিল এবং এই নির্বাচনে আসলে কাউকে ফিল্ডে থাকতে দেওয়া হয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ শেরপুর সদর ১ আসনে আমি যখন গিয়েছি সাধারণ মানুষের এত ঢল নেমেছে যে তখন আসলে আমাকে ফিল্ডে যে নামতে দেওয়া হবে না এটা আসলে সম্ভব হয়ে ওঠেনি। মানে আমি যেখানে গিয়েছি হাজার হাজার মা বোনদের ভালোবাসা পেয়েছি, সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি, একই সাথে নেতা কর্মী দলের মানুষের সাপোর্ট পেয়েছি, যারই প্রেক্ষিতে আমি মাত্র ১ ঘন্টা ভোট কাস্টিং এ ৩৩,৫০০ উপরে ভোট পেয়েছিলাম। মানে যদিও দিনের ভোট রাতে হয়ে গিয়েছিল কিন্তু মাত্র ১ ঘন্টা ভোট কাস্টিং এ যদি ৩৫,৫০ হয় এরকম ৪-৫ ঘন্টা ভোট হলে কিন্তু ২-২.৫ লাখের উপর ভোট চলে যাওয়ার কথা। তো পুরো ময়মনসিংহ ডিভিশনের মধ্যে আমি সর্বোচ্চ ভোট পেয়েছিলাম এবং তখন থেকেই শেরপুরের সর্বসাধারণের মুখে একটাই কথা ছিল যে আমরা প্রিয়াঙ্কাকে চাই। রাজনীতির সাথে তো যেহেতু আপনি যুক্ত হলেন, তা ছোটবেলায় কি এরকম ইচ্ছা ছিল যে আমি রাজনীতিতে আসবো? ছোটবেলায় যেটা ছিল যে ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার ইচ্ছা ছিল এবং আব্বু সবসময় একটা কথা বলতেন যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে, সাধারণ মানুষের জন্য কাজ করবে এবং আমি আমার বাবাকেও দেখেছি যে প্রচুর তিনি সমাজসেবামূলক কাজ করত, মসজিদের উন্নয়ন, হ্যাঁ, বিভিন্ন অন্য ধর্মী যে মানুষগুলো আছে মন্দির মন্দির, হোক, প্যাগোডা। প্যাগোডা হোক, যেটা হোক সেগুলোর কেউ কখনো কোনো সাহায্য সহযোগিতা ছিল। ইভেন এরকমও আছে যে আমার বাবা মাধ্যমে বহু মানুষ যারা ইউনিভার্সিটিতে পড়ার খরচ হয় না বা বাবা মা নেই তারা কিভাবে কি করবে তাদের ভরণ পোষণের ব্যবস্থা আমি দেখেছি আমার বাবাকে সমাজ সেবামূলক কাজ করতে এবং সেখান থেকে আমরাও এরকম মানে একটা মন মানসিকতা নিয়ে তৈরি হয়েছিলাম যে জীবনে রাজনীতি করি না করি কিন্তু সমাজ সেবামূলক যে কাজ এগুলোর সাথে রিলেটেড থাকবে এবং আব্বু সবসময় বলতো যে বড় ডাক্তার হয়ে গেলে ফ্রি চিকিৎসা তোমার দিতেই হবে। সামনে তো নির্বাচন। নির্বাচনে আপনি যদি একজন প্রার্থী হন, দল যদি আপনাকে নমিনেশন দেয়, তাহলে আপনি কি করবেন শেরপুরবাসীর জন্য? দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে শেরপুরে যেই প্রতিষ্ঠানগুলো নাই, বিশেষ করে আপনারা জানেন আমাদের শেরপুরে কোনো রেল লাইন নাই, যার কারণে আমাদের শেরপুরের সাধারণ মানুষদের কিন্তু জামালপুর হয়ে ট্রেন ধরতে হয়। তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার যে একটা জেলা শহর কিন্তু রেল লাইন নেই, সড়ক ব্যবস্থার উন্নয়ন নাই। আমাদের যদি শেরপুর সদর ১ আসনের কথা বলি ১৪টা ইউনিয়নের মধ্যে আমি প্রত্যেকটা ইউনিয়নে গিয়েছি এবং প্রত্যেকটা ইউনিয়নে আমি ভাঙা রাস্তা পেয়েছি, কাঁচা রাস্তা পেয়েছি, পাকা রাস্তা কিন্তু নেই। তো সড়ক ব্যবস্থার উন্নয়ন নেই। আমাদের সন্তানরা, আমাদের ছেলেমেয়েরা আমাদের শেরপুরে কোনো ভালো বিশ্ববিদ্যালয় না থাকার কারণে তারা ঢাকামুখী অথবা ময়মনসিংহমুখী হচ্ছে।
তা আমাদের কোনো বিশ্ববিদ্যালয় নেই, একই সাথে আমাদের কোনো মেডিকেল কলেজ নেই। যে মেডিকেল কলেজ থাকলে আমাদের শেরপুরের সাধারণ মানুষ যে ফ্রি চিকিৎসা পেত বা তাদের চিকিৎসা সেবাটা আরো বেশি সহজলভ্য হতো, সেখান থেকে আমাদের শেরপুরের মানুষ বঞ্চিত। এই 4টা কাজকে আমি আগে ফোকাস করতে চাই। একই সাথে আমি যেহেতু একজন নারী, নারী হিসেবে আমি নারীর ক্ষমতায়নকে বাড়াতে চাই, নারীর যেই বেকারত্বটাকে দূর করতে চাই, যুব সমাজের বেকারত্বকে দূর করতে চাই, এবং আমাদের সমাজে নারীরা যে নিরাপদ নয়, এখনো ছোট ছোট বাচ্চারা ধর্ষণের শিকার হয়, তাদের প্রোটেকশনের ব্যাপারে আমি এগিয়ে আসতে চাই। আরেকটি কথা, একজন চিকিৎসক হিসেবে আমি আমার শেরপুরে উন্নত মানের হাসপাতাল চাই, যেখানে উন্নত মানের সার্জারি হবে। একজন জেনারেল সার্জন হিসেবে আমি আশা করব যে আমার শেরপুরে সব ধরনের সার্জারি হবে। আমার শেরপুরের মানুষকে কেন ঢাকামুখী অথবা ময়মনসিংহ মেডিকেল কলেজমুখী হতে যেতে হবে? হবে। এখানে তো অনেক আর্থিক ব্যাপার থাকে, যে একটা মানুষ ঢাকায় আসে, ময়মনসিংহ আসে, তার প্রচুর খরচ হয়। তো সেই খরচটাকে আমি কমিয়ে নিয়ে আমার শেরপুরের মানুষের টাকা শেরপুরের মধ্যেই রাখতে চাই, এবং এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে শেরপুরের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন চাই। শেরপুরের জনগণ কেন বিএনপিকে ভোট দেবে? বিএনপিকে ভোট দেওয়ার অনেক যুক্তি আছে ভাই। কারণ দীর্ঘ 17 বছরে আপনারা যদি দেখেন, ফ্যাসিস্ট সরকারের সময় কোনো দল যদি প্রতিবাদ মুখর হয়ে থাকে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং এই দলের প্রচুর নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে। কিন্তু এই দলের একটি লোককে আপনারা দেখতে পারবেন না যারা এই দল থেকে ছুটে চলে অন্য কোনো জায়গায় গিয়েছে অথবা অন্য কোনো দল গঠন করেছে। তো দীর্ঘ 17 বছরে তাদের যে লড়াইটা, এটাই প্রমাণ করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত জনপ্রিয় দল। বিএনপিকে মানুষ কেন ভোট দিবে, কেন দিবেন এটা বলেন? বিএনপির সময় যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, তখন তিনি নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে, কৃষি থেকে শুরু করে, পর্যটন কেন্দ্র, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন উন্নত মানের হাসপাতাল, সবই কিন্তু তার আমলে তৈরি। ঠিক আছে? এখন সেই সময় মানুষ খেয়ে পড়ে ভালো থাকতো। তো মানুষ এক বাক্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চায়, দেশনায়ক জনাব তারেক রহমানকে চায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে 5ই আগস্টের পরে বর্তমান যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো তৈরি হচ্ছে বা তৈরি হতে চেষ্টা করছে, আমরা যদি সিম্পল ওয়েতেও চিন্তা করি, আমরা দেখবো যে তারা এখনো তৈরি হচ্ছে, তারা এখনো গঠিত হয়নি বা সাংগঠনিক ওয়েতে তাদের কার্যকলাপ শুরু করেনি, নিবন্ধন হয়নি, অনেকে তাদের মার্কা নিয়ে লড়াই করছে। তাহলে একটি সাজানো গোছানো বাগান রেখে সাধারণ মানুষ কেন অন্য কোনো জায়গায় যাবে যেখানে সেই দলটাই তৈরি হয়নি, তাই না? এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি আপসহীন নেত্রী, এটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে। তিনি চাইলে দেশ ছেড়ে তিনি সুখে আরামে লন্ডনের ছেলের সাথে থাকতে পারতেন, সেটা না করে তিনি জেল খেটেছেন। এবং তিনি তার নেতা কর্মীদেরকে সংগঠিত করার জন্য তিনি এতগুলা বছর কষ্ট করেছেন, চিকিৎসা দেয়নি, তাও চিকিৎসা না নিয়ে তিনি দেশের মাটিতে আঁকড়ে ধরেছিলেন। তাহলে এই ত্যাগ তিতিকা কি বাংলাদেশের মানুষ ভুলে যাবে? এবং বাংলাদেশের মানুষ তো এতটাও মানে অকৃতজ্ঞ না। কাজেই হচ্ছে যে ইনশাল্লাহ যদি সঠিকভাবে সুষ্ঠু উপায় ভোট হয় এবং নির্বাচনটা যদি ইনশাল্লাহ 2026 সালের 12ই ফেব্রুয়ারি হয়, এটা চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে এগিয়ে যাবে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের দায়িত্ব নেবেন। বিগত সরকার আমলে কতটুকু উন্নয়ন হয়েছে রাস্তাঘাট, বা এটুকু আপনি কতটুকু কি জানেন? এইটা আসলে শেরপুরের মানুষ ভালো বলতে পারবে যে বিগত সরকারের আমলে আমাদের পাঁচবারের একই এমপি ছিলেন, এবং আমাদের খুব কষ্ট লাগে যে একটা এমপি 5 বছর থাকলে হয়তো বা সবকিছু ফুলফিল করতে পারে না, কিন্তু 25 বছর যাবত একটা এমপি ছিলেন, কিন্তু তিনি কেন এখন পর্যন্ত আমাদের শেরপুরে কোনো মেডিকেল কলেজ, হাসপাতাল, কোনো রেল লাইন, সড়ক ব্যবস্থার উন্নয়ন, বিশ্ববিদ্যালয় কেন আনতে পারেননি জানি না। আমাদের শেরপুরটা হচ্ছে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত, সেখানে কোনো সুন্দর পর্যটন কেন্দ্র নেই। আমাদের শেরপুরের মাটি অত্যন্ত উর্বর, সেখানে আসলে এই যে আমাদের পচনশীল খাদ্যদ্রব্য যে উৎপন্ন হচ্ছে, সেগুলো স্টোরেজ করার জন্য কোনো বিশেষ হিমাগার কিন্তু আমরা পাইনি। হ্যাঁ, এবং আমাদের শেরপুরের মানুষ কিন্তু খুব মাটি এবং মানুষ খুবই সাধারণ মনের মানুষ, তারা অল্পতেই খুশি হয়। তাহলে এই উন্নয়নগুলো কেন হলো না? এবং আমি যতদূর জানি যে আমাদের শেরপুরের যে কাঁচা রাস্তাগুলো আছে, 1500 কিলোমিটার রাস্তা এখন পর্যন্ত কাঁচা, এর মধ্যে 800 কিলোমিটার রাস্তা পাকা করার জন্য 1443 কোটি টাকার
বরাদ্দ হয়েছিল সেটাও কিন্তু এখন ইমপ্লিমেন্ট হয়নি। তাহলে এই যে বিগত সরকারের আমলে কেন হলো না, এবং না হওয়ার কারণে আমাদের শেরপুরের মানুষ যে সারা জীবন অভাগা হয়ে রইলাম, এটাও কিন্তু জাতির কাছে একটা প্রশ্ন। যে জিনিসগুলো উন্নয়ন হয়নি, আপনি ক্ষমতায় আসলে এগুলোকে চেষ্টা করবেন? আমি অবশ্যই চেষ্টা করব ভাই, আমি সেই লক্ষ্যেই আগাচ্ছি। কারণ আমি মনে করি যে শেরপুরের সন্তান হিসেবে, একজন চিকিৎসক হিসেবে, একজন নারী হিসেবে আমার কিছু কমিটমেন্ট আছে শেরপুরের জন্য। আমি কি করে গেলাম সেটা আমি যখন মরে যাব, সেটা যদি মানুষ নাই জানে, নাই বুঝে, তাহলে সেই নেতৃত্ব স্থানীয় জায়গা আমার দরকার নেই। এবং যারা কৃষক এই চালগুলো যারা উৎপাদন করে তাদেরও একটু সহযোগিতা করবেন। অবশ্যই কৃষকরা তো সবসময় মাথার ঘাম পায়ে ফেলছে এবং তাদের ন্যায্য মূল্যায়ন কখনোই হয়নি। আমি চাই যে আমার কৃষক চাচারা, আমি বিভিন্ন এলাকায় গিয়েছি তো, এবং পথসভা করেছি, প্রচারণা করেছি, কৃষক চাচাদের চোখে মুখে এক বাক্যে ধানের শীষ, এবং তারা একটা কথাই বলে, আমরা যেটা খাই সেটা না দিয়ে অন্য কোনো মার্কায় কেন যাব। বাহ! তো এটা অত্যন্ত প্রশান্তিদায়ক একটা কথা, এবং তারপরে তারা বলে যে আমরা আমাদের সন্তান প্রিয়াঙ্কাকে চাই। মানে তখন আমার মনে হয় যে আমার সাথে যদি কেউ থেকে থাকে, সবার প্রথমে আমার তৃণমূলের সাধারণ মানুষ, গ্রামের মানুষ, কৃষক চাচারা, এবং তারাই আমার মেইন ভোট ব্যাংক, তারাই আমার শক্তি। এখানে তরুণ যারা আছে, তরুণরা এখন অনেক স্মার্ট, ওরাই কিন্তু দেশটাকে সামনে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে। এবং এই তরুণ সমাজ, বিএনপি তথা বাংলাদেশের সর্বস্তরের মানুষ ছিল দেখে কিন্তু 5ই আগস্টটা এসেছে। রাইট। তো তরুণরা অনেক ব্রিলিয়ান্ট, তারা জানে কোন দল আসলে কাজ করা সম্ভব, কোন দল নতুন ভাবে তৈরি হচ্ছে, এখনো সদস্য সংগ্রহ করা হচ্ছে, তারা সবই জানে কোন দল আসলে শেরপুরের উন্নয়ন হবে। আমাদের শেরপুরের তরুণরা জানে, আমি বিশ্বাস করি বাংলাদেশের তরুণরাও জানে। সুতরাং তরুণরা সবাই এখন এক বাক্যে ধানের শীষের পক্ষেই আছে, ধানের শীষের পক্ষেই থাকবে, এবং তারাই একদিন এই দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য কাজ করবে। যেহেতু কৃষকদের ফসল ফলানোর জন্য তাদের বোরো মৌসুমে কারেন্টের মানে বিদ্যুতের যে একটা প্রবলেম সেটা থাকে, যার কারণে তারা সঠিক সময় পানি দিতে পারে না। এই বিষয়টা আপনি কেমন দেখবেন ভবিষ্যতে? এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এটা আমাদের শেরপুরের অর্থনৈতিক বিষয়ক একটা প্রশ্ন। তো এই ব্যাপারে আমি যেটা বলবো, অবশ্যই পল্লী বিদ্যুতের সাথে তো আমি কথা বলবো, এবং কেন বিদ্যুৎটা পাচ্ছে না সেই ব্যাপারে অবশ্যই আমি জানতে চাইবো, এবং একই সাথে আমি আমাদের শেরপুরের সোলার সিস্টেম যে ব্যবস্থাটা আছে সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করব। পাওয়ার প্ল্যান্ট যদি বাড়ানো যায় সেই ব্যাপারেও আমি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। একই সাথে আমাদের শেরপুরের প্রত্যেকটা ঘরে ঘরে যেন আলোর বাতি জ্বলে, সেই ব্যাপারেও কিভাবে আমরা নতুন টেকনোলজি ইউজ করে, হ্যাঁ, বিদ্যুতের ইউজটাকে কমায় এনে, যে আমরা কিভাবে নতুন টেকনোলজি ইউজ করে প্রত্যেকটা ঘরে যেন আলোর বাতি জ্বলে। একই সাথে প্রত্যেকটা কৃষক যেন তাদের সময়ের মধ্যে তাদের চাল ঘরে তুলতে পারে, হ্যাঁ, সেই ব্যাপারেও আমি প্রয়োজনীয় পদক্ষেপ ইনশাল্লাহ নিব। যেহেতু কৃষকদের মাঝে কিছু শিক্ষিত বেকার আছে, তাদের কর্মসংস্থানের জন্য কোন শিল্প প্রতিষ্ঠান তৈরি করার বিষয়ে আপনার কোনো পদক্ষেপ থাকবে কিনা? অবশ্যই যেটা হচ্ছে যে শিক্ষিত যে কৃষক আছেন তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে যে আমাদের যেমন তুলসী মালা চাল আছে, শুধু তুলসী মালা না, কিন্তু আমাদের ইরি, বোরো যে কোনো ধানই কিন্তু শেরপুরের মাটিতে খুব ভালো উর্বর ভাবে হয়, তাই না? আমাদের মাটিটা কিন্তু উর্বর। তো এই যে আমি চাই যে আমাদের শেরপুর আরো রাইস মিল হোক, এবং এই প্যাকেটজাত সুন্দর করে হোক, এবং এটাই যেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাটা আমরা ভালোভাবে করতে পারি, আমাদের ব্যবসায় যেন আরো বেড়ে যায়, সেই ব্যাপারে আমি আরো নতুন নতুন ভাবে উদ্যোক্তা তৈরি করব। শুধু পুরুষ না, নারীরাও এখানে এগিয়ে আসবে, নারী উদ্যোক্তাদের আমি বের করে আনতে চাই শেরপুর থেকে। আমি চাই যে আমার শেরপুরে একটা মানুষও যেন বেকার না থাকে, এবং যারা বিবাহিত মহিলারা আছে তারাও যেন ঘরে বসে হস্তশিল্পের কাজগুলো করে। আপনার শেরপুরের মানুষের সম্পর্কে যদি কিছু বলার থাকে? শেরপুরের সাধারণ জনগণের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই, যে আমি 2018 সালে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। সেই সময় আপনারা এত বেশি ভালোবাসা দেখিয়েছিলেন ধানের শীষকে, এবং সন্তান হিসেবে, বোন হিসেবে আপনারা এত বেশি কাছে টেনে নিয়েছিলেন, যেই ভালোবাসার খাতিরে আমার বারবার শেরপুরে ছুটে যেতে ইচ্ছা করে, এবং আপনাদের জন্যই কাজ করতে ইচ্ছা করে। একক প্রিয়াঙ্কা হিসেবে, একজন ডাক্তার প্রিয়াঙ্কা হিসেবে আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে যতটুকু সহযোগিতা করতে পারবো, তার থেকে বৃহৎ স্বার্থে আমি আরো বেশি সহযোগিতা করতে পারবো যদি আমি ধানের শীষের প্রতীক নিয়ে শেরপুর সদর 1 আসন থেকে আবারও নির্বাচন করে আসতে পারি। তাহলে আমি হয়তোবা জাতীয়
গতভাবে আমি শেরপুর সদর ১ আসনের প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে পারবো। রেল লাইন, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মেডিকেল কলেজ, সড়ক ব্যবস্থার উন্নয়ন তথা কৃষকদের ন্যায্য মূল্যায়ন করে পর্যটন কেন্দ্র গড়ে তুলে এবং বিশেষ করে আমাদের শেরপুরের আমার ছোট বড় যারা ভাইরা আছেন এবং আমাদের যারা সন্তানেরা আছেন তাদের খেলার মাঠকে গড়ে তুলে তাদেরকে মাদক থেকে দূরে রেখে খেলাতে আরো বেশি মনোযোগী করে আমি আমার শেরপুর জেলাটাকে একটি সুন্দর মডেল শহরে পরিণত করতে চাই, যেন আপনারা আজীবন মনে রাখেন প্রিয়াঙ্কা আপনাদের জন্য কোনো অভিশাপ না, একটি আশীর্বাদ হয়ে এসেছিল। এবং মাত্র ৫টা বছর আপনারা আমাকে সময় দিবেন। এই ৫টা বছরে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে উন্নয়ন করার যদি মন থেকে কারো ইচ্ছা থাকে তাহলে সেটি ৫ বছরেই সম্ভব, ২৫ বছরের দরকার নেই। কাজে আমি আপনাদের কাছে আপনাদের প্রিয়াঙ্কা দোয়া চেয়ে নিচ্ছি ৫টা বছর, এই ৫টা বছর আমাকে দেখবেন। যদি দেখেন আমি আপনাদের জন্য কিছু করতে পারি, আমাকে টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের। আর যদি মনে হয় যে আমি আপনাদের জন্য কিছু করতে পারবো না, সব ডিসিশনই আপনাদের। আপনারা যেটা ভালো মনে করবেন, আপনাদের হাতে সকল ক্ষমতা ছেড়ে দিয়ে আমি প্রিয়াঙ্কা আপনাদের সাথে সবসময় আছি। আমি একজন জনপ্রতিনিধি থাকি অথবা না থাকি, একজন চিকিৎসক হিসেবে আপনারা সবসময় আমাকে পাশে পাবেন। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং এসকে টিভির সাথেই থাকুন।